আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্ব রাজনীতির অস্থির মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ আবার প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে। কিন্তু অতীতের অভিজ্ঞতা, আস্থার সংকট এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এই সম্পর্ক এখন শুধু কূটনীতি নয়, বরং মর্যাদা, ভারসাম্য ও ভবিষ্যৎ রাষ্ট্রনীতির প্রশ্ন। পৃথিবী মাঝে মাঝে এমন এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যায় যখন মানচিত্র একই থাকে কিন্তু সম্পর্কগুলো বদলে যায়। নদী যেমন একই পথে বয় কিন্তু তার স্রোত কখনো শান্ত, কখনো ভাঙনমুখী। রাষ্ট্রের সম্পর্কও তেমন। আজকের বিশ্ব ঠিক সেই রকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। চারদিকে যুদ্ধ, নিষেধাজ্ঞা, জ্বালানি সংকট, খাদ্য অনিশ্চয়তা, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি যেন দাবার বোর্ড, যেখানে প্রতিটি চাল হিসাব করে ফেলতে হচ্ছে। এই অস্থির সময়েই বাংলাদেশের নবনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় বসেই তারা বুঝেছে দেশ চালানো শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বহির্বিশ্বের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্যের শিল্প। আর সেই শিল্পের সবচেয়ে কঠিন অধ্যায় হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক। বাংলাদেশের জন্য ভারত শুধু প্রতিবেশী নয়, ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং আবেগ সব কিছুতেই জড়িয়ে থাকা এক বাস্তবতা। কিন্তু বাস্তবতা যত কাছের তত জটিলও বটে। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিকে আরও কঠিন করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের উপরে আক্রমণ মধ্যপ্রাচ্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তেলের বাজার অস্থির, খাদ্য সরবরাহ শৃঙ্খল চাপের মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার যে ভারসাম্য এতদিন ধরে টিকে ছিল, সেটি এখন নতুন মেরুকরণে বিভক্ত হচ্ছে। নতুন শক্তি উঠে আসছে, পুরনো শক্তি নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া। এই পরিবর্তনের ঢেউ দক্ষিণ এশিয়াতেও আছড়ে পড়েছে। নেপাল ও শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। পাকিস্তান ও ভারতের সংঘাত আবার উত্তেজনা বাড়িয়েছে। আফগানিস্তানের অনিশ্চয়তা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করেছে। ফলে বাংলাদেশ এমন এক ভূরাজনৈতিক ঘূর্ণিপাকে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বেশি। এই অবস্থায় বিএনপি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় স্বার্থ রক্ষা করে কিভাবে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। একদিকে ভারত, অন্যদিকে চীন, উপরন্তু যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ, সব মিলিয়ে পররাষ্ট্রনীতি যেন দড়ির উপর হাঁটার মতো। গত এক দশকের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের মনোজগতে ভারতের প্রতি মিশ্র অনুভূতি তৈরি করেছে। এক সময়ে স্থল সীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময় ও সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি দুই দেশের সম্পর্কে আস্থার নতুন ভিত্তি তৈরি করেছিল। মনে হয়েছিল ইতিহাসের জট খুলছে, কিন্তু ইতিহাস কখনো সরল রেখায় হাঁটে না। তিস্তার পানি বন্টন নিয়ে অচলাবস্থা থেকেই গেল। তারপর 2014 সালের নির্বাচন ঘিরে ভারতের প্রকাশ্য অবস্থান বাংলাদেশের জনগণের একাংশের মনে সন্দেহের বীজ বপন করে। রাষ্ট্রীয় সম্পর্ক যতই উষ্ণ হোক, জনগণের অনুভূতি যদি দূরে সরে যায়, তাহলে সেই বন্ধুত্ব কাগজেই সীমাবদ্ধ থাকে। ভারতের ক্ষেত্রেও তাই হলো। পরবর্তী সময়ে ট্রানজিট চুক্তি, বন্দর ব্যবহার এবং বিদ্যুৎ চুক্তির মতো বিষয়গুলো অনেকের কাছে ভারসাম্যহীন মনে হয়েছে। বিশেষ করে আদানি বিদ্যুৎ চুক্তি নিয়ে বিতর্ক জনগণের মধ্যে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ কি সমান অংশীদার, নাকি কৌশলগতভাবে নির্ভরশীল হয়ে পড়েছে? 2018 এবং 2024 সালের নির্বাচনে ভারতের অবস্থানও রাজনৈতিক আলোচনার বড় বিষয় হয়ে ওঠে। ফলে দিল্লির প্রতি রাজনৈতিক আস্থা ক্ষয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে টেনে আনার প্রবণতা। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ইস্যু বাংলা ভাষাভাষী মানুষকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে উপস্থাপন করা বাংলাদেশিদের আত্মমর্যাদাবোধে আঘাত করেছে। আসামের নাগরিক নিবন্ধন বা ধর্মভিত্তিক নাগরিকত্ব বিতর্ক অনেকের কাছে রাজনীতিকীকরণ বলেই মনে হয়েছে। অন্যদিকে ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে বারবার আলোচনায় টেনে আনা সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে। ফলে দুই দেশের সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে থাকলেও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থান এই সম্পর্ককে নতুন বাস্তবতায় নিয়ে আসে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে ভারতীয় সরকার ও গণমাধ্যম যথাযথভাবে বুঝতে পারেনি, এমন অভিযোগ রয়েছে। আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু অপ্রয়োজনীয় ভারত বিরোধী মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। কূটনীতিতে আবেগের স্থান কম, কিন্তু দক্ষিণ এশিয়ায় আবেগ প্রায়শই নীতি নির্ধারণ করে। একজন বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল বিতর্ক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকত্ব ভিত্তিক বর্জন
এসব ছোট ঘটনা হলেও বড় আস্থাহীনতার প্রতীক হয়ে ওঠে। ভারতীয় হোটেলে বাংলাদেশি পর্যটকদের সেবা না দেওয়া কিংবা চিকিৎসা প্রত্যাখ্যানের অভিযোগ সম্পর্কের মানবিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করেছে। তবুও বিস্ময়কর সত্য হলো দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েই চলেছে। অর্থনীতি অনেক সময় রাজনীতির চেয়েও বাস্তববাদী। দুই দেশের বাজার একে অপরের উপরে এতটাই জড়িত যে বিচ্ছিন্ন হওয়া প্রায় অসম্ভব। নতুন একটি জটিলতা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতার ভারতে অবস্থান নিয়ে। এটি এখন শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক সংবেদনশীল ইস্যু। অতীতের অভিযোগ, 2007 সালের রাজনৈতিক পরিবর্তন কিংবা পিলখানা বিদ্রোহ নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে। অভিযোগ সত্য হোক বা না হোক, আস্থার রাজনীতিতে শুধুমাত্র ধারণাই বাস্তবতা হয়ে ওঠে। ভারত যেমন অনুপ চেটিয়া বা 10 ট্রাক অস্ত্র মামলায় কঠোর অবস্থান নিয়েছিল, তেমনি বাংলাদেশও এখন কিছু বিষয়ে স্পষ্টতা আশা করছে। কারণ দীর্ঘমেয়াদী বন্ধুত্ব গড়ে ওঠে স্বচ্ছতার উপরে, নীরব প্রত্যাশার উপর নয়। নিরাপত্তা সহযোগিতা দুই দেশের জন্যই অপরিহার্য। সীমান্তে অপরাধীরা বেঁচে যায়, কিন্তু সাধারণ মানুষ নিহত হয়। এই বাস্তবতা বদলানো জরুরি। মাদক, মানব পাচার এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে যৌথ উদ্যোগ ছাড়া বিকল্প নেই। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ ও ভারত পরস্পরের পরিপূরক। মূল্য শৃঙ্খল গঠন, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি পণ্যের অবাধ প্রবাহ দুই দেশকেই লাভবান করতে পারে। বিহার, পশ্চিমবঙ্গ কিংবা উত্তর পূর্ব ভারতের কৃষি নির্ভর অর্থনীতি এবং বাংলাদেশের কৃষি বাস্তবতা একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত। পানি বন্টন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী বিষয়। গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তার ন্যায্য সমাধান শুধু পানি নয়, আস্থার প্রবাহ নিশ্চিত করবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে রাজনীতির বাইরে রাখা গেলে জনগণের সম্পর্ক আরও গভীর হবে। সহজ ভিসা ব্যবস্থা মানুষে মানুষে দূরত্ব কমাবে, যা কোনো কূটনৈতিক ঘোষণার চেয়েও শক্তিশালী। রোহিঙ্গা সংকট আরেকটি স্পর্শকাতর অধ্যায়। মিয়ানমারের বিষয়ে ভারতের অবস্থান বাংলাদেশের কাছে প্রায়শই দুর্বোধ্য মনে হয়েছে। ইতিহাস বলছে, ব্রিটিশ আমলে বার্মা ভারতের প্রশাসনিক অংশ ছিল, তাই রোহিঙ্গাদের ইতিহাস সম্পর্কেও ভারতের তথ্য ভাণ্ডার সমৃদ্ধ। ফলে এই ইস্যুতে অবস্থান পুনর্বিবেচনার প্রত্যাশা ঢাকা রাখেই। সবশেষে প্রশ্নটি খুব সহজ: বাংলাদেশ কি ভারতের দিকে ঝুঁকছে? সম্ভবত ঝুঁকছে না, বরং বাস্তবতার দিকে এগুচ্ছে। কারণ ভূগোল পাল্টানো যায় না, কিন্তু সম্পর্কের ধরন পাল্টানো যায়। অতীতের ভুল স্বীকার করে মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলা সম্ভব। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর সেই সুযোগের দরজা খুলে দিয়েছে। এখন প্রয়োজন এমন একটি এজেন্ডা যেখানে রাষ্ট্রের স্বার্থ, অর্থনীতির প্রয়োজন এবং জনগণের আত্মমর্যাদা তিনটি সমান গুরুত্ব পায়। দুই দেশের মানুষই যুদ্ধ চায় না, আধিপত্যও চায় না। তারা চায় শান্তি, সম্মান এবং উন্নয়ন। ইতিহাসের শিক্ষা হলো, বন্ধুত্ব তখনই টেকে যখন তার সমান চোখে চোখ রেখে দাঁড়ায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক সেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। শান্তি ও মর্যাদার অন্বেষণের পরীক্ষা। এবং এই পরীক্ষায় সফল হওয়া শুধু দুই দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে। খলিলুর রহমান তো শেষ পর্যন্ত এসে পৌঁছালেন কালকে। অজিত দোভালের সঙ্গে তার নৈশভোজও হয়েছে, সে খবরও আমাদের কাগজে বেরিয়েছে। এবং হাসি ঠাট্টা উষ্ণ পরিবেশে কিন্তু কথাবার্তা হয়েছে। এখন সব গোলাপ ফুল আপনারা দেখবেন তার কাঁটা থাকে। ওই হাসি ঠাট্টা পরিবেশের মধ্যে নৈশভোজ করতে করতে যে কথাগুলো খলিলুর রহমানকে অজিত দোভাল বলেছেন, তার কোনোটারই তো সন্তোষজনক উত্তর খলিলুর রহমান দিতে পারেননি। খলিলুর রহমানের ইতস্ততা বোধ দেখে তখন অজিত দোভাল বলেন যে, থাক, এই প্রশ্নের উত্তর আমায় দিতে হবে না, প্রশ্নের উত্তরগুলো আপনি জমা করে রাখুন, কাল যখন বিদেশ মন্ত্রীর সঙ্গে আপনার বৈঠক হবে তখন জবাবটা ঠিক করে নেবেন বলে আবার হাসি ঠাট্টা হয়। এখন আমি বলেছিলাম যে দুজনের মধ্যে নৈশভোজ হবে, কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি জানতে পারি সেখানে সমস্ত আমাদের সেন্ট্রাল এজেন্সি চিফ যারা আছে তারাও ওই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন। আপনাদের হুমায়ুন যে ছিলেন, গেছিলেন,
বিশেষ বিশেষ উপদেষ্টা নাকি নিরাপত্তা উপদেষ্টা, তিনিও গেছিলেন। নিরাপত্তা উপদেষ্টা নাকি, আমি পরে খবরের কাগজে দেখছি, তিনিও গেছিলেন। তো তাই বললাম, গোলাপের মধ্যে, গোলাপ দেখতে সুন্দর, গন্ধ পাবেন, ভালো সুগন্ধ ছড়াবে, কিন্তু গোড়ায় কাঁটা রয়েছে। আমি বলেছিলাম না, অস্বস্তির মধ্যে ফেলবে এই শিরিন শারমিনের গ্রেপ্তারি, ঠিক তাই হলো। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, খবরটা আপনাদেরকে দেখাই। দিল্লি পৌঁছালেন খলিলুর, তেল আর জলে গুরুত্ব। আমি যেটা বলেছিলাম, তেল চাই, জল চাই, খাবার চাই, অমুক চাই, তমুক চাই, সব চাই। বিনিময়ে কি? বিনিময় কিছু নেই, লবডঙ্কা। তো কাগজ আগে কি লিখছে আগে শুনুন, আমি কালকে যা যা বলেছিলাম তার সঙ্গে মেলে কিনা। আমি শুধু চুম্বক অংশটুকু পড়ছি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামীকাল দুপুরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন খলিলুর। ইউনুস জমানায় ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে তলানিতে ঠেকেছিল, তবে তারেকের অধীনে বাংলাদেশ ফের ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানানো হয়েছে। বর্তমানে ভারত দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, এ নিয়ে স্থলবন্দর, আমি বলছি ট্রান্সশিপমেন্ট, মনে রাখবেন, ট্রান্সশিপমেন্ট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কিছু পণ্য ভারতে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, এই নিয়ে বেশ করে চাপে রয়েছে ঢাকা। পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে যে তেলের সংকট দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সাহায্য চায় বাংলাদেশ, মানে তেল। আর যেটা আমি বলিনি সেটা হচ্ছে ভিসা চালুর বিষয়টা নিয়ে আলোচনা হবে খলিলুরের সঙ্গে। প্রসঙ্গত, বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি পোস্ট করে জানিয়েছে, ভারতের বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলতা, ধারাবাহিকতা, উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হবে। সহযোগিতার ফলপ্রসূ ক্ষেত্রে যেগুলো আরো ফলপ্রসূ এবং টেকসই করে তোলা যায় তার ভিত্তি রচনার চেষ্টা করবে খলিলুরের সেই সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকছেন সেই সঙ্গে। আচ্ছা, বিদেশ বিষয়ক উপদেষ্টা সূত্রের খবর, সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছানোর পর খলিলুর নৈশভোজে মিলিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। নৈশভোজে কিন্তু উভয়ের মধ্যে আঞ্চলিক এবং কৌশলগত রাজনীতি পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে খবর। প্রসঙ্গত, খলিলুরের ভারত সফরের ঠিক আগে গঙ্গার জলবন্টন চুক্তি, মনে রাখবেন কাল বলেছিলাম, তিস্তা মহাপ্রকল্প নিয়ে দুদেশের সদস্য নিয়ে তৈরি হওয়া একটি টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছিল, যেটা থমকে ছিল, সেটা আবার নতুন করে চালু করার উনি অনুরোধ করেছেন। পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে জলসম্পদ বিষয়ক পরিকাঠামো নিজস্ব মেকানিজম ইতিমধ্যেই রয়েছে, সেটি সম্ভবত শীঘ্রই কাজ করবে। মানে আর কোনো নেই, শীঘ্রই হয়তো কাজ করবে। তারপরে তো যেগুলো হয় সেগুলো আর না পড়লেও চলবে, আপনার না জানলেও চলবে। এখন মুদ্রা ব্যাপারটা কি দাঁড়ালো? নৈশভোজ হলো, কথাবার্তা হলো, আলোচনা হলো, যা আলোচনায় বলেছিলেন সেগুলোই দেখলেন, সেই আলোচনা হলো। জল চাই, তেল চাই, পণ্যটা এখানে লেখেনি কেন আমি জানি না, পণ্য চেয়েছে, মানে খাদ্য পণ্য, শস্য রপ্তানি এবং তুলা, সেটা কেন লেখেনি আমি জানি না, হয়তো বাদ পড়ে গেছে, এডিটের সময় হয়তো বাদ পড়ে যায় অনেক সময়। তো এসব নিয়ে তো আলোচনা হয়েছে। এবার একটা প্রশ্ন যেটা আমাদের অজিত দোভাল যেটা খলিলুরকে করেছেন, সেই একটা প্রশ্নে খলিলুর পুরো উল্টে গেছে। খলিলুরের কিছু বলার ছিল না। খলিলুর তাকে অজিত দোভাল বলেন, দেখুন আপনারা যতই চেপে যান,
এই শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করার, শিরিন শারমিনকে অ্যারেস্ট করার ব্যাপারে আপনাদের যে কাজকর্ম, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে যমুনা যমুনাতেই আছে, ইউনূসের জায়গায় মুখ বদল হয়ে সেখানে তারেক রহমান বসেছেন। এজেন্ডা এক এবং অভিন্ন। কি এজেন্ডা? সেটা হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে সম্পর্ক নয়। এই শারমিন চৌধুরী যে আপনারা যে 18ই অক্টোবর সেনানিবাস থেকে তুলে নিয়ে গিয়ে কুমিল্লার একটি গেস্ট হাউসে রেখেছিলেন, সেটা কিন্তু আমরা জানি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে পরে আপনারা কি করতেন? সরকার গঠনের পর তাকে ছাড়িয়ে দিয়ে, তাকে আদালত থেকে তাকে জামিন করিয়ে তাকে ছেড়ে দিতে পারতেন। ওই মহিলা কিন্তু স্পিকার, তিনি কোনো স্পিকার যেরাম, তিনি কোনো মানে সুপারিশ করতে পারেন না, তিনি কোনো আদেশও করতে পারেন না। আপনাদের সংবিধান আমার পড়া আছে, আমার দেশের সংবিধানও পড়া আছে, সব দেশের সংবিধান মোটামুটি আমার পড়া আছে। আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে, মানে উনি যা বলেছেন আমি বলছি না আপনাকে এখনই উত্তর দিতে। তারপর বলে একে একে সবাইকে জিজ্ঞেস করেন, এনআইএ থেকে শুরু করে সেন্ট্রাল আইবি পর্যন্ত যারা যারা কর্তারা ছিলেন, আপনারা বলুন কে কি জানেন বাংলাদেশ সম্পর্কে, সব এক এক করে মুখ খুলতে শুরু করে দেন। এটা 10 মিনিট চলার পর মানে তখন মানে আন্তরিকতা বজায় আছে, কিন্তু বললাম না কাঁটাটা হাসতে হাসতে কথা হচ্ছে, কিন্তু কাঁটাটা কিন্তু বিঁধছে খলিলুরের বুকে। যে তাহলে পরে আপনারা বলুন যে ভারত কেবল দিয়ে যাবে, যে প্রশ্ন আমি গতকালকে করেছিলাম, যে ভারত কেবল দিয়ে যাবে, ভারতের চাওয়া কি ছিল? ভারতের চাওয়া ছিল দুটো সিম্পল, টাকা নয়, পয়সা নয়, কিছু নয়। চাওয়া ছিল একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা, শেখ হাসিনার দলকে নিষিদ্ধকরণ থেকে বের করে আনা এবং তাকে নিঃশর্তে মুক্তি দেওয়া আদালতের মাধ্যমে, এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই তো বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশের কাছে চেয়েছিল। আপনারা বলুন আজকে 1.5 মাস হয়ে গিয়েছে, 1.5 মাসের মধ্যে আপনারা কি করেছেন? আপনাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা কিন্তু বাস্তবায়ন, যেটা ইউনূস করতে পারেনি সেটার আপনারা বাস্তবায়ন করে চলেছেন। নইলে ইউনূসের আমলে বন্দি করা শিরিন শারমিনকে আপনারা এনে আবার ওইভাবে আদালতে তুলে তাকে হেনস্থা নাও করতে পারতেন, যদি আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা ছিল। তখন খলিলুর খুব আমতা 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 করেন, সেই সময়তে তিনি বলেন আমায় উত্তর দিতে হবে না, আপনি ভাবুন, আপনি বলুন ডেজার্ট খান আর ভাবুন কালকে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যখন আপনার কথা হবে, তখন এই উত্তরগুলো পারলে আপনি দিয়ে দেবেন। তখন খলিলুর চুপ, নিস্তব্ধতা, তারপর যথারীতি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আবার উষ্ণ পরিবেশ ফিরিয়ে এনে নৈশভোজ শেষ হয়। এই হচ্ছে কালকে খলিলুর রহমান এবং অজিত দোভালের কথাবার্তার নির্যাস, যেটা আপনাদেরকে আমি বলে দিলাম। এখন জানতে হবে আমাকে, মানে আমাদেরকে সবাই সবাই জানতে হবে যে কুমিল্লার কোন গেস্ট হাউসে, সরকারি কোন গেস্ট হাউসে তাকে একেবারে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বেশি প্রশ্ন উত্তর বেশি হয়নি। তাদের প্রস্তাব 5 দফা 6 দফা প্রস্তাব, ওই তেল ফেল সহ পণ্য সহ ভিসা হ্যান ত্যান, আর কি বলে আমাদের স্থলবন্দরগুলোকে ব্যবহার করতে দেওয়া, তুলা, রপ্তানি, সমস্ত কিছু, এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে আবার শেষ হয়। এর বেশি আর কিছু আমি জানতে পারিনি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।